হ্যালো ফুটবল ফ্রিক পিপল। বিশ্বকাপ মানেই ফুটবল উন্মাদনা মাতানো ঝলমলে কতগুলো দিন। প্রতি 4 বছর পর পর ফিরে আসে এই গ্রেটেস্ট শো অন আর্থ। ফুটবল প্রিয় মানুষের কাছে এক জমকালো উৎসব। আর এই উন্মাদনায় সামিল হতে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এ জিডে স্পোর্টসের নিয়মিত আয়োজন ওয়ার্ল্ড কাপ ব্রেকডাউন। সবাইকে স্বাগত জানাচ্ছি। ম্যাচের আগে কিংবা পরে ফুটবল নিয়ে গসিপ চলতেই থাকবে, আর আমাদের প্রতিটি আয়োজনে এই গসিপগুলো নিয়েই সাজানো। আমাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে থাকবে বিশেষ কিছু অতিথি, এবং পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি, তাসপিয়া তাবাসসুম। আমরা একটু পর্তুগাল নিয়ে যে কথা বলি, যদি পর্তুগালের ক্ষেত্রে আমরা আসলে সবাই এখন রোনালদোর দিকে তাকিয়ে আছি। রোনালদোর চমকটা আসলে কেমন শুরু হতে পারে, কিভাবে তিনি যেহেতু ওনারও এই বিশ্বকাপটা হয়তো বা শেষ, তো উনিও কিভাবে আবার সবকিছু সাজিয়ে গুছিয়ে শুরু করবে। আপনার কি মনে হয় পর্তুগাল কেমন ভাবে শুরু করতে পারে? আসলে 41 বছরে ফুটবল বিশ্বকাপ খেলা ইটস টাফ। মানে একজন ফুটবলার 2 যুগের বেশি সময় ধরে আপনার ফিটনেস ধরে রাখা, এত ইন্টেন্সি, এত কিছু দিয়ে মেনটেন করে আসা, এবং ফিটনেসের জন্য তো হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট, আপনারা জানেন। তো সেখানে গত আসরে একটা ছিল যে তাকে সে খেলবে কিনা, বা মেসিরও ছিল যে খেলবে কিনা। দুজনে যেহেতু খেলছেন এবং গ্রহের 2 তারকারই একটা শেষ স্টেজ এটা, সেখানে মেসি যেমন আজকে একটা ভালো পারফর্ম উপহার দিয়েছেন, তেমনি সব ভক্তরা অবশ্যই অপেক্ষায় থাকবে যেন পর্তুগালের হয়ে রোনালদোরও ম্যাজিক দেখানো যায়। কিন্তু যদিও বাস্তবতাটা একটু ভিন্ন, কারণ রোনালদোকে সেই ছন্দে অনুশীলনে দেখা যায়নি। লাস্ট প্র্যাকটিস ম্যাচগুলোতেও তার বল টাচ এবং পজিশন নিয়ে বা অন টার্গেট নিয়ে একটু ধোঁয়াশায় বা একটু অস্বস্তি চোখে পড়েছে। সেই অনুযায়ী এই কয়েকদিন আসলে কতটা তিনি উন্নতি করেছেন, প্র্যাকটিসে কতটা নিজেকে দেখেছেন সেটা দেখার বিষয়, এবং মূল ম্যাচে তিনি কতটা জ্বলে উঠতে পারেন সেটার উপরে ডিপেন্ড করতেছে পর্তুগালের ভালো করা এবং মন্দ করা। আচ্ছা, ভাইয়ার কাছে প্রশ্ন, পর্তুগালের ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে, এটা নিঃসন্দেহে তাদের জন্য, মানে এই দিনটা তাদের জন্যই শুরু হচ্ছে আমার মতে। তো কেমন হতে পারে এদের একাদশটা? পর্তুগাল ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট আমার তালিকায়। আর আচ্ছা। গতকালকে যেই পর্তুগাল দল প্র্যাকটিস করেছে সেখানে ফুল রিদমে তারা প্র্যাকটিস করেছে। তারা 1.5 ঘন্টার একটা সেশন করেছে। সেখানে রোনালদোকে সেখানে ট্যাকটিক্যাল পার্ট তো দেখার সুযোগ নেই, কিন্তু রোনালদো খুব উৎফুল্ল ছিলেন এবং লাস্ট 3-4 দিন তিনি বেশ উৎফুল্লই ছিলেন। এখানে কেমন হতে পারে লাইন আপ, ধরেন পর্তুগালের যে কোচ তার তার হচ্ছে গিয়ে এই ওয়ার্ল্ড কাপটা হচ্ছে গিয়ে লাস্ট ওয়ার্ল্ড কাপ, তিনি পর্তুগালের দায়িত্ব হয়তো ছেড়ে দিবেন। তিনি সাধারণত দিদিয়ের দেশমের কিন্তু 4র্থ ওয়ার্ল্ড কাপ তিনি ফ্রান্সের ডাগ আউটে দীর্ঘদিন পর্তুগালের ডাগ আউট সামলেছেন পর্তুগালের কোচ, কিন্তু তিনি আসলে 4-3-3 ফরমেশনে তার নিশ্চয়ই রোনালদোকে তিনি হচ্ছে গিয়ে স্পেস, মেসি যেমন স্পেস নিয়ে খেলেছে রোনালদোকে তেমনি স্পেস নিয়ে খেলাবেন। এবং বলা যায় যে ব্রুনো ফার্নান্দেস একটা দারুণ ছন্দে আছেন। আমি যদি ফরমেশনটা যদি বলি, এখন পর্যন্ত ইনজুরির সেভাবে নাই। বার্নান্দো সিলভা, তার পেছনে খেলবেন ভিতিনহা, ব্রুনো ফার্নান্দেস মিডফিল্ডটা কন্ট্রোল করবেন, এবং হচ্ছে গিয়ে নাভাস তার লেফটে থাকবেন। যখন অ্যাটাকে যাবে তখন 5 জন ফুটবলার একসাথে অ্যাটাকে যাবে। যখন কাউন্টার করবে তখন হচ্ছে গিয়ে রোনালদোকে মাঝখানে রেখে বাকিরা হচ্ছে গিয়ে ডিফেন্স সামলাবে। এবং মেবি আপনি বলতে পারেন যে কঙ্গো অনেক শক্তিশালী দল না, তাদের বর্তমান র্যাঙ্কিং হচ্ছে গিয়ে 46, পর্তুগালের হচ্ছে গিয়ে 5, 41 ধাপে গিয়ে আছে। এমনকি হচ্ছে গিয়ে তারা 52 বছর পর ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করেছে, এবং তারা পর্তুগিজ কলোনিতেই ছিল একটা সময়। যখন তারা ওয়ার্ল্ড কাপ খেলেছে তখন তারা কিন্তু পর্তুগিজ কলোনির অধীনে ছিল। সো কঙ্গোর জন্য এটা আসলে হারাবার কিছু নেই, কিন্তু পর্তুগালের জন্য অনেক কিছু হারাবার আছে যদি তারা ম্যাচটা ড্র অথবা লুজ করে। আমার ধারণা ওরকম কিছু হবে না, ম্যাচটা হয়তো বা এক পেশে একটা ম্যাচ হতে পারে। কেমন গোলে হতে পারে? আই থিঙ্ক হচ্ছে গিয়ে মানে 3-1, মানে পর্তুগাল 3 গোল দিবে, কনসিড একটা করতে পারে আমার ধারণা। কারণ কঙ্গোকে আপনি একবারে ফেলে দিতে পারবেন না, তারা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করে এসছে, এবং সেই একটা গোলও হতে পারে হচ্ছে গিয়ে একটা কাউন্টার অ্যাটাকে। কারণ কঙ্গো হচ্ছে গিয়ে খুব ডিফেন্সিভ মুডেই ফুটবল খেলবে। আর আমি এখানে আজকের ম্যাচের কি প্লেয়ার যদি হচ্ছে গিয়ে বলেন, তাহলে হচ্ছে গিয়ে ব্রুনো ফার্নান্দেস, ভিতিনহা এবং হচ্ছে গিয়ে বার্নান্দো সিলভাকে আমি টপে রাখবো। কারণ ম্যান সিটিতে বার্নান্দো সিলভা দারুণ ছন্দে আছে, আর ব্রুনো ফার্নান্দেস তো ম্যানচেস্টার ইউনাইটেডের একটা বলতে পারেন প্রাণভোমরা, দুর্দান্ত খেলেছেন।
তো এবারের ওয়ার্ল্ড কাপে সবচাইতে ব্যালেন্স টিম যদি বলেন সেটা হচ্ছে গিয়ে পর্তুগাল আমার দৃষ্টিতে। যদি মিডফিল্ড যদি ধরতে বলেন সেক্ষেত্রে বলবো 1 নম্বরে রাখবো হচ্ছে গিয়ে পর্তুগালকে, তারপরেই মরক্কো, এরপরে অন্যান্য টিম আসবে। স্পেনকে কেন রাখছেন? স্পেন খুবই দুর্দান্ত দল, অবশ্যই স্পেনকে রাখছি, কারণ স্পেন একটা আউটস্ট্যান্ডিং ফর্মে আছে, কিন্তু লাস্ট কেপ ভার্দের সঙ্গে ওরা আসলে মানে এত অ্যাটাক করেছে, মানে এটা আসলে কেপ ভার্দের আসলে হারানোর কিছু নাই, তো তারা একদম অল ডিফেন্স ফুটবল খেলেছে। সেখানে স্পেনকে আসলে তাদের কোনো সুযোগ দেওয়ার কোনো মানে একটু যে তারা উপরে উঠবে একটু অ্যাটাক করবে এই ধরনের কোনো ইন্টেনশনই তাদের হয়তো বা খুব একটা ছিল না। তো স্পেন আসলে ওই ধরনের ম্যাচে আপনি গোল বের করা ভেরি ডিফিকাল্ট, যখন আপনি 11 জন ফুটবলারই বক্সে দাঁড়িয়ে থাকবে কিভাবে গোল করবেন। তো স্পেন ইজ ভেরি গুড। মানে আমার কথাটা বলার রিজনটা হচ্ছে আপনি পর্তুগালকে ফার্স্টে রাখছেন, তারপর হচ্ছে আমি আপনাকে 5টা দলের নাম বলি। প্রথম দল হচ্ছে গিয়ে পর্তুগাল, এরপরে হচ্ছে গিয়ে জার্মানি, থার্ড হচ্ছে গিয়ে স্পেন, ফোর্থ হচ্ছে গিয়ে ফ্রান্স, 5 হচ্ছে গিয়ে আমি ইংল্যান্ডকে রাখবো। ইংল্যান্ডের এই দলটা অনেকটা ইয়াং হলেও বাট এই দলটা আমার কাছে মনে হয় যে হচ্ছে খুব ইফেক্টিভ একটা দল হবে। তাদের কোচ তুখেলের কথা বললেন, থমাস তুখেল, মানে সে এবার যখন দল ঘোষণা করেছে তখন সবার চক্ষু কিন্তু কপালে উঠে গেছে, কি ব্যাপার, অনেক ফুটবলার নেই, কিন্তু তিনি জানেন যে কেন তিনি নিয়েছেন। তিনি এই যে দেখেন, আমি সবচেয়ে বড় উদাহরণ দিই হচ্ছে গিয়ে ব্রাজিলের মিডফিল্ডকে, ডিফেন্সিভ মিড, হ্যাঁ, মানে 34, 35, 36 বছর বয়সে মরক্কোর 18, 19, 20 বছর বয়সী মিডফিল্ডারের সঙ্গে তারা পারছে না, খাপ খাওয়াতে পারছে না। তো ফুটবলে ফাস্ট হয়ে গেছে তো অনেক, সেটা কোচেরা বুঝেন কাকে কোথায় কতটুকু খেলাতে হবে। এক্স্যাক্টলি। আপুর কাছে কি মনে হয় টপ 5 এর মধ্যে কাকে কাকে রাখা যায়? টপ 5 এর মধ্যে আমি তো শুরুতেই আর্জেন্টিনাকে রাখবো মাস্ট, তারপর আমি রাখবো ইউরোপ থেকে আপনার ফ্রান্স, তারপর জার্মানি, স্পেনকে রাখতাম আগে, এখন আর রাখছি না। আচ্ছা, তারপর রাখবো হচ্ছে ইংল্যান্ড, লাস্ট মনে আপনি কোনোভাবে পর্তুগালকে বাদ দিচ্ছেন? ও সরি, পর্তুগাল তো আছে, হ্যাঁ, কারণ পর্তুগাল লাস্ট 6 ম্যাচে তারা প্রতিপক্ষের জালে কিন্তু 20 বার বল পাঠিয়েছে এবং র্যাঙ্কিং এ 5। তাছাড়া ডাগ আউটে এমন একজন কোচ, সেখানে রোনালদো তো আছেনই, সব মিলিয়ে। কিন্তু আপনি কি দেখছেন ব্রাজিলটা যে বাদ পড়ে যাচ্ছে? হ্যাঁ, এইটাই না, ব্রাজিল আমি ব্রাজিল সমর্থক হলো, আমি আসলে ব্রাজিলের এই দলটার আসলে ভরসা পাচ্ছি না, আমি আসলে খুব ভালো কিছু দেখছি না। এই ধরেন আপনি যদি আবেগের কথাও ধরেন, আমি কিন্তু আর্জেন্টিনাকেও দেখি না, কারণ একটা সময় পরে এটা তো বলা যাবে না আপনি আর্জেন্টিনাকে দেখছেন না, কিন্তু আর্জেন্টিনা প্রথম দিনেই কিন্তু আর্জেন্টিনা একটা বাজিমাত করে ব্রাজিলকে কিন্তু সেই 7 আপ আবার হাতে ধরিয়ে দিয়েছে। আপনি যদি এভাবে ধরেন, ব্রাজিলের ইগর থিয়াগো যদি খুব সম্ভবত 8ম মিনিটে মাথাটা ছোঁয়াতে পারতেন এবং ইজি গোলটা যদি মিস না করতেন, তাহলে হচ্ছে গিয়ে মার্জিনটা অন্যরকম হতো। আপনি একটা বিষয় হচ্ছে গিয়ে যে ধরেন মানে একটা জিনিস হচ্ছে গিয়ে বাস্তবতা, যেমন গত ওয়ার্ল্ড কাপে কিন্তু কেউ ভাবেনি যে আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতে যাবে। আপনার ব্রাজিল ফেভারিট দল হলেও কিন্তু আপনি 5টার মধ্যে ব্রাজিলকে রাখেননি, আর উনি আর্জেন্টিনা ফ্যান হয়ে কিন্তু আর্জেন্টিনাকে টপ 1-এ রেখেছে। তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে ব্রাজিল টিমের আসলে কতটা মানে সেই মনোবল। এটা রিয়েলিটি মানে এখন কোচের জন্য, যেমন আনচেলত্তির জন্য কিন্তু এটা একটু সবাই ভেবেছিল যে যদি ব্রাজিল ভালো কিছু করে তাহলে আনচেলত্তির কারণেই করবে, কিন্তু সেটা প্রথম ম্যাচে না, এটা হচ্ছে কি প্রথম ম্যাচের বললাম কি যে এই যে নেইমারের প্ল্যানটা মনে হয় ভালোই ছিল, কিন্তু মাঝখানে নেইমার অসুস্থ হয়ে যাওয়াতে মনে হয় কিছুটা পরিবর্তন এনেছে। আনচেলত্তির যেটা হয়েছে যে ব্রাজিলের মিডফিল্ড সেদিন কলাপস করেছে, ডিফেন্সিভ মিড কলাপস করেছে। আপনি যদি মিডফিল্ড আপনার যদি শক্তিশালী কিংবা হচ্ছে ওই ইফেকশনটা না দিতে পারে, তাহলে কিন্তু আপনি দেখবেন ম্যাথিউস কুনহা যখন নামলেন, লাস্ট 10 মিনিটস খেললেন, ব্রাজিলের খেলাটা দেখেন, ব্রাজিল কিন্তু মানে মরক্কোকে পাগল বানিয়ে ছেড়ে দিয়েছে লাস্ট 10 মিনিটসে কিন্তু মরক্কো খুব সুবিধা করতে পারেনি, বিকজ অফ আপনার বক্সে একটা ফলস নাম্বার 9 লাগবে, তো যেটার কিন্তু ইগর থিয়াগো ফল করেছে এবং ব্রাজিলের ডিফেন্সিভ মিড ফল করেছে। ডিফেন্স কাজ করেছে ঠিকই, মিডফিল্ড অ্যাটাকিং মিড ঠিক আছে, কিন্তু ডিফেন্সিভ মিড যেখান থেকে প্লেটা মেক হবে সেখান থেকে হচ্ছে গিয়ে কাসিমিরোর সুবিধা করতে পারেনি, তার বডি চলে না, মানে একটা খুব আনাড়ি একজন ফুটবলার মনে হচ্ছে, কিন্তু এই কাসিমিরো কিন্তু আপনি ক্লাব ফুটবলে দেখেন এখনো সে হচ্ছে গিয়ে দুর্দান্ত, বাট সে ওই ট্রানজ্যাকশনের সঙ্গে
এত দ্রুত ট্রানজ্যাকশনগুলো মরক্কো করেছে যে ওখানে মিডফিল্ড সব খাওয়া সুবিধা যাবে। সুবিধা করতে পারেনি ব্রাজিলিয়া। সো এখন কিছু বিষয় থাকে, টেকনিক্যাল কিছু বিষয় থাকে, তারপরেও আমি বলবো না যে হচ্ছে কি এই দুই দলের একেবারে সম্ভাবনা নেই, কিন্তু শক্তিমত্তার বিচারে এই দুই দলকে আমি রাখতে পারছি না। আমি এশিয়ার জাপানকে আমি কোয়ার্টার ফাইনালে দেখতে চাই। আচ্ছা, সব কিছু বাদ দিয়ে এখন আমি বলি যে ভাইয়া, ধরেন আপনার অ্যাজ আ ব্রাজিল সাপোর্টার হিসাবে, আর্জেন্টিনা সাপোর্টার যখন আপনাকে 7 আপ বলে কিছু একটা বলে, আপনার আসলে কেমন লাগে তখন? না, ওই সময় 86-র হাতের কথা মনে হয়, তারপরে 78-এ হচ্ছে কি ওদের একজন আর্জেন্টিনার একজন সামরিক শাসক ছিল, এবং সেটা নিয়ে অনেক পত্রপত্রিকায় লেখালেখি হয়েছিল। আর্জেন্টিনা তখন তো হচ্ছে কি অন্য ফরমেশনে ছিল, সেকেন্ড টায়ারে তারা খুব সম্ভবত ব্রাজিলের সাথে ড্র করেছিল এবং পেরুর সাথে লাস্ট ম্যাচ ছিল। সেই ম্যাচে আর্জেন্টিনার 5-0 গোলে জিততে হবে। তো ওই আর্জেন্টিনার তখনকার যেই সামরিক শাসক, তার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, তিনি পেরুর ডাগ আউটে গিয়েছেন এবং সেখানে উচ্চপদস্থ কর্মকর্তারা ছিল, এটা নিয়ে টিউজও হয়েছে যে তিনি শাসিয়ে এসছেন যে আমাদেরকে জিততে দিতে হবে, এবং সেই জন্য পেরু তখন খুব দরিদ্র ছিল। পেরুকে তখন একটা বিশাল অর্থ সহায়তা এবং হচ্ছে কি অনেক গম চাল দেওয়া হয়েছিল, এবং বন্দি বিনিময় হয়েছিল, আচ্ছা, আচ্ছা। এবং পরের ম্যাচে আর্জেন্টিনার কাছে পেরু 6-0 গোলে হারে। ঠিক আছে, এটা হচ্ছে কি 78-এর ওয়ার্ল্ড কাপের কথা। পরে 78-এর ওয়ার্ল্ড কাপের ফাইনালে নেদারল্যান্ডসের সাথে টাইব্রেকারে হচ্ছে কি আর্জেন্টিনা জিতে। এই হচ্ছে গিয়ে বিষয়। বাট কাতার ওয়ার্ল্ড কাপের মেসির হাতে যে বিশ্বকাপটা উঠেছে, এটা হচ্ছে কি আর্জেন্টিনার আসল বিশ্বকাপ। আচ্ছা, কিন্তু যতই হোক আর্জেন্টিনা ব্রাজিলের দ্বন্দ্ব চলতেই থাকবে। কিন্তু এই মুহূর্তে আমরা প্রোগ্রামের একদম শেষে চলে আসছি, তাই এই দ্বন্দ্বটা আর না বাড়িয়ে আমরা এখন বিদায় নিতে হবে। ততক্ষণ পর্যন্ত আপনার দুই দলের জন্য অনেক অনেক শুভকামনা রয়েছে, তাছাড়াও প্রত্যেকটা দলের জন্য অনেক অনেক শুভকামনা রয়েছে। যদি ভাইয়া লাস্ট মুহূর্তে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান, এই সামনে পর্তুগালের ম্যাচ আছে, সব মিলিয়ে যদি একটু কিছু বলতে চান। বলবো হচ্ছে গিয়ে খেলার মধ্যে আসলে নিজের মত থাকবে, পথ থাকবে, কিন্তু উগ্র না হই, খেলাটাকে এনজয় করি। দিন শেষে খেলাটা হচ্ছে কি 7 আমাদের up না বলি আনন্দের কাউকে। খোরাক যোগায়। আর বলিভিয়ার কাছে আর্জেন্টিনা 6-0 গোলে হেরেছিল, সেটা বলিভিয়ায় গিয়ে ওখানে মেসিও খেলেছিল। সো এগুলা ইতিহাস বললে অনেক ইতিহাস বলা যাবে, এবং সেখানে এটাও যদি বলি যে আচ্ছা যাই হোক, বাই দ্য ওয়ে, মেসির হ্যাটট্রিক কোন কোন দলের সঙ্গে, ব্রাজিলের সঙ্গে হ্যাটট্রিক আছে, বাকি সব বড় দলের সঙ্গে হ্যাটট্রিক নেই। আচ্ছা, বাই দ্য ওয়ে, আরো দিকে না যাই, সবাই আসলে খেলাটাকে এনজয় করবেন, ভালোবাসবেন, এবং ফুটবলটা 4 বছর পর পর ওয়ার্ল্ড কাপ আসে, ওয়ার্ল্ড কাপের সময় নিজের দলকে সুস্থভাবে সাপোর্ট করবেন, অসুস্থভাবে না। আপুর কাছে যাই। আমি একই কথাই বলবো যে এই বিশ্বকাপটা অনেক স্পেশাল, বিকজ অনেক কিংবদন্তি এবার সরে যাবেন, কারণ আপনারা জানেন গ্রহের এখন শ্রেষ্ঠ ফুটবলার লিওনেল মেসি, তিনি থাকবেন না, তিনিও তার শেষ, রোনাল্ডো শেষ, এমন আরও অনেকের এবার শেষ বিশ্বকাপ হতে পারে। এবং এই বিশ্বকাপটা আলাদা কারণে এটা আয়োজক বেশি, বিশ্বকাপের ম্যাচ বেশি, এবং ছোট ছোট দলগুলোকেও স্থান দেওয়া হয়েছে। যেমন আমি কেপ ভার্দের কথাই বলবো, মাত্র 4,500, তারপর 1.5 লাখ জনগোষ্ঠী কুরাসাওয়ের কথা বলবো। 48 দল হওয়াতে এই ছোট ছোট দলগুলো খেলছে, এবং তাদের প্রতিও যে মানুষের ভালো লাগার সৃষ্টি হচ্ছে, এটা কিন্তু দারুণ একটা ব্যাপার। এবং সেই জন্য বলছি এই বিশ্বকাপটা একটু স্পেশাল, এবং আপনারা হ্যাঁ ভাইয়া যেমন বলছি এনজয় করুন, তবে অবশ্যই শান্তভাবে না, উৎসব করুন। উৎসব দিয়ে তবেই না বিশ্বকাপের সুস্থভাবে আনন্দ উৎসব আসবে। করুন, কারণ হচ্ছে অসুস্থভাবে না। কারণ হচ্ছে বিশ্বকাপ 4 বছর পরে আসে, তাই এই বিশ্বকাপটা রাঙিয়ে তুলুন অবশ্যই আর্জেন্টিনার রঙে। দর্শক, আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভাইয়ারা যেটা বললো সুস্থভাবে খেলা দেখবেন।